আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আবু হানিফ ভাই এবং শামীম ভাই আপনাদেরকে। আমাদের মুলাদি একটা শান্তিপ্রিয় জায়গা, সুশৃঙ্খল জায়গা বাংলাদেশের মধ্যে। মুলাদি উপজেলা, আমরা গর্বিত এই উপজেলায় বাস করে। এখানে বিশৃঙ্খলা খুবই কম এবং নির্বাচন পরবর্তী কোনো আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটে এমন কোনো কাজ এখানে হয়নি। এবং সরকারি দল, বিরোধী দল সহ ইসলামিক দলগুলো, আমরা সমমনা দলগুলো সবাই সহ বাসস্থান করতেছি। আমাদের মধ্যে এখন পর্যন্ত কোনো মনোমালিন্য হয় এরকম কোনো রাজনৈতিক উচ্ছৃঙ্খল হয় নাই। ধন্যবাদ। আমি জানতে চেয়েছিলাম যে আপনি তো একটি দল করেন, সংগঠন করেন, বাংলাদেশ জামাতি ইসলামী। তো বাংলাদেশ জামাতি ইসলামী তো আপনাদের এই আসনে হেরেছেন, যদিও কাছাকাছি গিয়েছিলেন। তারপরও জামাত ইসলামীর মুলাদি উপজেলায় অবস্থান বরিশাল 3 আসনে নিয়ে কেমনটা দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জয় পরাজয় তো একজনের হবেই। তো আমরা শুরুতেই বলেছি, আমরা যদি হারিও লড়াই করে হারব। মুলাদি এবং বাবুগঞ্জে খুব সুন্দর ইলেকশন হয়েছে, রক্তপাতহীনভাবে হয়েছে। এবং আমাদের জামাত ইসলামীর পক্ষে জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ভাই, উনিও ভালো মানুষ, বিপ্লবী মানুষ। উনিও সম্ভবত 21,000 ভোটে হারছে। আমি মনে করি আমরা তখনই বলেছি, যারাই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এটা আমরা মেনে নেব। বিদায় দানের শীষের প্রার্থী এখানে জিতেছে, আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং এই নির্বাচনকে আমরা মেনে নিয়েছি। যদি আমি আপনার কাছে জানতে চাইতাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যে একটি সখ্যতা গড়ে উঠেছিল, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, যদি সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আপনাদের নির্বাচনের মাঠেও থাকতো, তাহলে কি মুলাদিতে আপনাদের বিজয়ের কোনো সম্ভাবনা ছিল, দেখছেন কিনা? 100% আমি এক্ষেত্রে বলবো যে ঐক্য থাকলে, ইসলামী আন্দোলন সাথে থাকলে এখানে এই ঐক্যের প্রার্থী বিজয় হতো। ঐক্য ভেঙে যাওয়ার কারণে এখানে প্রভাব পড়েছে মনে করছেন কিনা? ঐক্য ভেঙে যাওয়ার কারণেই আমরা এই আসনটি এবং মেহেন্দিগঞ্জের আসনটি হারিয়েছি। যদি ঐক্য থাকতো এবং সেখানে যদি এই প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ থাকতো, তাহলে অবশ্যই ফুয়াদ ভাই নির্বাচিত হতো। এখনও ভবিষ্যতে, এখন তো আপনাদের সঙ্গে জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাথে একদম বলা যায় যে সাপার বেজির মতো এক পর্যায়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই উভয় পক্ষের ভিতরে ব্যাপক বাকবিতণ্ডতা ক্রমেই বেড়েই চলেছে। তারপরেও ভবিষ্যতে আপনারা আবার কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবেন এমন কোনো আশা আপনাদের আছে কিনা? আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটা নেট জিদ্দে চলে, কিন্তু সেখানে আপনি দেখবেন জামাত ইসলামীর কোনো নেতা উচ্চ পর্যায়ের তারা কখনো এগুলো নিয়ে মন্তব্য করেন না। এবং আমাদের যে ব্যারিস্টার ফুয়াদের আগে যে প্রার্থী ছিলেন আমাদের জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাই, তিনি মুলাদি এসে আমাদেরকে ডেকে বলেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। আমি মনে করি উভয় দল যদি এই আমলটা করে, যে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। আপনি জানেন আগামী দিনেও তো যুগোৎপাত আন্দোলন হতে পারে যে কোনো ইস্যুতে, আবার যে কোনো ইস্যুতে ঐক্য হতে পারে। সেখানে ঐক্য হবে না এই কথাটা আমি বলছি না, এবং এটা যারা বলেন তারা সঠিক জায়গায় আছেন কিনা আমার জানা নাই। তবে আমরা সংযম প্রদর্শন করব, কাউকে আক্রমণ করে কথা না বলবো। দেশের যেখানে বললে জনগণের লাভ হবে এমন সমালোচনাটাই আমাদের করা উচিত। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে চাই, যদি আপনি মনে কিছু না করেন। আমরা রাস্তাঘাটে মিডিয়ার হয়ে যখন যাই তখন দেখতে পাই যে বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তাকে জামাত ইসলাম রমজান মাসে ইফতার পার্টিতে প্রধান অতিথি করেছে। আবার দেখতেছি মাঠ পর্যায়ে তাকে ভোটচোর বলে স্লোগান দিচ্ছে। একই ব্যক্তি ইফতার পার্টির প্রধান অতিথি হলো, তাকেই আবার সেই জামাতের দল থেকেই ভোটচোর বলে মিছিল করে তাকে এটা অপমান করা হচ্ছে কিনা, যদি বিষয়টা বলতেন নাকি আপনাদের এটাই রাজনৈতিক একটা কৌশল? এটা হলো রাজনৈতিক একটা সৌন্দর্য, যে আপনি রাজনীতিতে যদি ভুল করে বসেন, রাজনীতিতে যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড স্বার্থে, আবার যখন ইসলামী
এই কোনো প্রোগ্রামে দুই দলের এই নেতারা একত্রিত হতে পারে, পাশাপাশি বসতে পারে, আতিথেয়তা হতে পারে, এটাই একটা রাজনীতির সৌন্দর্য আমি মনে করি। শুধু ইসলামের সৌন্দর্য না, রাজনীতিরও সৌন্দর্য। প্রশ্নের জবাব আপনি দিচ্ছিলেন বাংলাদেশ জামাতের পক্ষ হয়ে। তো আরও অপরদিকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার থেকে আমরা অনেক সুন্দর সুন্দর তথ্য জানতে পারতেছি। তো আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে গণভোটের যে বিষয়টা নিয়ে ইতোমধ্যে আমরা ব্যাপক দেশ তোলপাড় হচ্ছে দেখছি। বিএনপি বলছে যে এই গণভোট সেই গণভোট নয়, অপরদিকে বিএনপি বলছে যে হয়তো গণভোট মানতে হবে, নচেত গদি ছাড়তে হবে। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি মুলাদী উপজেলা জামাত ইসলামের হয়ে কাজ করছেন, যদি আমাদেরকে বলতেন। আমি আমার স্থান থেকে বক্তব্য দিতে চাই। আমি দলীয় কোরআন থেকে জামাত ইসলামীর পক্ষে আমি কথা বলবো না, কারণ আমার নীতি নির্ধারক আছেন এই বিষয়ে, তারা ব্যাখ্যা দিবে। কিন্তু আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সেক্রেটারি হিসাবে, মুলাদীর নাগরিক হিসাবে আমি বলতে চাই এটা যে এই যে গণভোট আসলে এটা সরকারি দলও বুঝে যে গণভোটটা জামাত ইসলামীর দাবি ছিল যে এই ভোটটা আগে হবে, জাতীয় ইলেকশন পরে হবে। কিন্তু এই বিএনপির দাবিতেই তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই গণভোটটা এবং এই জাতীয় ইলেকশন একদিনে করেছেন। এখানে আপনি ভিডিও দেখবেন যে জামাতের অনেক বিরোধিতা আছে যে একসাথে, তারপরও দেশের স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে নির্বাচন, জামাত ইসলামীও একটা নির্বাচনমুখী দল, এই স্বার্থে মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে বিএনপি এবং জামাত ইসলামী একসাথে বক্তব্য রাজনৈতিক মঞ্চে সকলেই গণভোটের পক্ষে তারা ভোট দিতে বলেছেন। সরকার প্রচারণা চালিয়েছে, সরকারি গণমাধ্যম প্রচারণা চালিয়েছে, আমরাও প্রচারণা করেছি গণভোটের মধ্যে, এবং 70% সম্ভবত গণভোট দিয়েছে জনগণ। এই জনগণের ম্যান্ডেট দিয়ে যদি আমি ক্ষমতায় আসতে চাই, ক্ষমতা হালাল হয়, তাহলে গণভোটও হালাল। এটা মেনে নেওয়ার কিছু নাই। এটা আমি জানি না এই নেকলেসি কেন, এটা না হওয়া উচিত। আমি মনে করি এই গণভোটটা মেনে নিলে বাংলাদেশে অন্তত 2-3 বছর কোনো ঝামেলা থাকবে না। চরমোনাই পীরের দল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাদের যে যুগপৎ আন্দোলনে একসাথে আপনারা ছিলেন, যে কোনো কারণে মনোমালিন্যতার কারণে আলাদা হয়েছেন, এখন যদি ভবিষ্যতে আপনারা আন্দোলনের জন্য মাঠে থাকেন, চরমোনাই পীর সাহেবের শূন্যতা আপনাদের প্রয়োজন হবে কিনা, মানে আপনাদের কাছে চরমোনাই পীর সাহেবের যে আন্দোলনটা আছে ইসলামী, এটা আপনারা প্রয়োজন মনে করবেন কিনা? ধন্যবাদ, আপনারা সুন্দর কথা বলেছেন। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফজল করিম সাহেব, তিনি তো যেদিন কারফিউ দিয়েছে সেদিন তিনি সর্বপ্রথম তার দলবল নিয়ে আমরা টেলিভিশনে দেখেছি এবং মোবাইলে দেখেছি যে তিনি যাইয়া সেই শাহবাগের ছাত্র নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। কারফিউ ভেঙে তিনি সকালবেলা নিজে নেতৃত্ব দিয়ে নেমেছে। কাজেই 5ই আগস্টে তার অবদান আমরা অস্বীকার করতে পারবো না, এবং আন্দোলনের ক্ষেত্রে ইসলামী আন্দোলন একটা শক্তিশালী অবস্থানে থাকেন সবসময়। আমি মনে করি তাদেরকে অ্যাবাউট করার কিছু নাই। এখন ভিতরগত বিষয়টা তো আল্লাহ আলামু, আল্লাহ ভালো জানেন, এবং মনের মালিকও আল্লাহ। অনুমান ভিত্তিক আমি বলতে চাই না কি হচ্ছে কি ঘটছে, এটা মিডিয়ার মাধ্যমে জানি। তা আমার খেয়াল যে ইসলামী আন্দোলন আবার এবং বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে এই দুইটা দল যদি একাত্র থাকে, এই দেশে বিজয় সম্ভব। এবং এমন একটা সময়, এমন একটা মোবারক সময়, ঐক্য হওয়ার মতো একটা সুন্দর সময় আবার আগামীতে আসবে কিনা আমার জানা নেই। তৈরি হতে পারে। আমি জানতে চাইছিলাম যে আপনাদের এই যে আন্দোলন শুরু হয়েছে, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি না থাকে, তাহলে সেই শূন্যতা আপনাদের কাছে মনে হবে কিনা, যে তারা না থাকায় আপনাদের কাছে? এক সন্তান, এক বাপের যদি 4 সন্তান থাকে, একটা সন্তান না থাকলে কিছুটা তো সমস্যা হয়। এখন তারা যদি বেকিংয়ে থাকতেন, তারাও লাভবান হতেন, এবং এই শূন্যতা অবশ্যই বড় একটা ইসলামী দলকে মাইনাসে কিছুটা হলেও তারা পড়বে, এটা তারাও বুঝতে পারছে। এই জন্য ইসলামী আন্দোলনের ব্যাপারে মন্তব্য করতে নিষেধ করেছে। কিন্তু আমার দুঃখ হলো একটা, যে যেখানে বাতেল দলগুলো, দুনিয়াবি দলগুলো, ক্ষমতালোভী দলগুলো সব একাত্র হতে পারে, ইসলামী দলগুলো
কেন একত্র হতে পারে না, এটা তাদের উপাল লেভেলের যারা আছেন তারা যদি একত্রে বসে, এটা একটা চা চক্র করেন, সেমিনার করেন, 5-7 জন আলেম যদি একত্র হয়ে এটা সিলসিলা বিশ্লেষণ করেন, আমার মনে হয় সমাধান হয়ে যাবে। আর বিলম্ব করুন।